প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির, ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশ্বাস জামায়াতের। আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের নেতৃত্বে কৃষি বিপ্লবের আশা নেতাদের। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, জয়ী দলের সঙ্গে কাজ করার ঘোষণা। পর্যবেক্ষক পাঠাচ্ছে না ওয়াশিংটন, সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। এবং ভোট এলেই রাজনৈতিক দলগুলো তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি। ক্ষমতার হাত বদলে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকের। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এদিকে শেরপুরে জামায়াত নেতা নিহতের খবরে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল থেকে সুষ্ঠু বিচারের দাবি জানান ডাকসু নেতারা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে 5 আগস্টের মতোই ছাত্র জনতা রাস্তায় নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়ও। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। এই খবরে বুধবার রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে যোগ দেন ডাকসু নেতারাও। মহসিন হল, মোড় চত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় মিছিল। এ সময় নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানান নেতারা। বলেন, খুনি আর চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বুঝতে হবে সাংগঠনিকভাবেই চালানো হচ্ছে এসব হত্যাকাণ্ড। আপনারা সেই হাসিনার পথে হাঁটতে না চান, আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয়, সময় থাকতে আপনার দলকে গোছান, খুনিদেরকে সরান। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল, তার চাইতে শক্তিশালীভাবে তারা রাজপথে নেমে আসবে। এই ঘটনার প্রতিবাদে ঢাকার বাইরে চট্টগ্রাম ও জামালপুরে হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী প্রচারণার মাঠ। সমস্যার সমাধান ও উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত প্রার্থীরা। ধানের শীষের প্রতিনিধিরা বলছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। এনসিপি প্রার্থীদের হুঁশিয়ারি, তাদের উপর আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। নির্বাচনের পরও মানুষের সমস্যার সংকটে পাশে থাকার আশ্বাস জামায়াত প্রার্থীদের। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ছে নগরীতে। ঢাকা ৮ আসনের ভোটারদের মন জয়ে অলি গলি চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। মতিঝিলে গণজমায়েতে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে যেতে চান না জানিয়ে তিনি বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। একই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গণসংযোগ করেন কমলাপুর রেল স্টেশনে। বলেন, পরিবর্তন আনার বদলে আগের ব্যবস্থার নব্য পাহারাদার হতে চায় অনেকে। তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করতে চায় না। সিস্টেম পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তি চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তি চায়। আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ঢাকা 16 আসনে জনসংযোগকালে বিএনপির প্রার্থী অভিযোগ তুলে বলেন, একটি দল নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা করছে। এর বিপরীতে জামায়াতের প্রার্থী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ভোটারের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনবে, এটা একটা পাগল বিশ্বাস করবে না। জামাতের যিনি প্রার্থী রয়েছেন, এনআইডি কার্ড নাম্বার নিয়ে তারা ভোটে কারচুপি করার একটি পরিকল্পনা করছে। এছাড়াও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী। জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।
এদিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা 17 সংসদীয় আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলটির নেতা আব্দুস সালাম বলেন, দেশকে গড়ে তুলতে হলে বিএনপি ও তারেক রহমান ছাড়া বিকল্প নেই। এই দেশটাকে গড়ে তুলতে হলে বিএনপি আর তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। ঢাকা 11 আসনে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, হামলা হলে আর বসে থাকবেন না তারা। প্রত্যক্ষ বাধা আসে নাই, কিন্তু পরোক্ষ বাধা আসলে আসতেছে, এবং প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। ঢাকা 9 আসনে প্রচারে ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষ আসছে, একদমই আপন করে নিচ্ছে এই প্রচারণায়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও জমজমাট নির্বাচনী প্রচারণা। নির্বাচনে জয়ী হলে কাউকে দুর্নীতি করতে না দেওয়ার অঙ্গীকার বিএনপি প্রার্থীদের। নির্বাচন ঘিরে সহিংসতা থামানোর তাগিদ জামায়াত প্রার্থীদের। ঠাকুরগাঁওয়ে প্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের নিরাপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। দেশ জুড়ে নির্বাচনী ডামাডোল, পাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা। বুধবার সকালে দিনাজপুর 6 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। উঠান বৈঠকে নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনে জয়যুক্ত হলে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। নোয়াখালীর চাটখিল সোনাইমুড়িতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও কক্সবাজার 1 আসনে প্রচারণা চালান ধানের শীষের হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। নির্বাচনী গণসংযোগে ঠাকুরগাঁও 1 আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকার সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান। আমাদের আরেকটা দল সরকার আমাদের সঙ্গেই ছিল, এখন ওরা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা, তোমারও তো ওইটাই ঘাড়ে আসে পড়ে, তাই না? তাহলে দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে। বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। আমি হয়তোবা সব ভালো করতে পারবো না, কিন্তু খারাপ কাজ আমার দ্বারা সম্ভব না। নির্বাচনী প্রচারণা ধানের পক্ষে খুব ভালো যাচ্ছে। মিডল ইস্ট থেকে অনেক লোকজন আসছে নির্বাচন উপলক্ষে। খুলনা 5 আসনে প্রচারণায় জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, কাউকে হুমকি ও ভয় দেখানো যাবে না। পিরোজপুর 1 আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে নানা প্রতিশ্রুতি দেন। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে, মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। ক্ষমতায় যাওয়ার আগে যারা এখন মাদের হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কি করবে? কাউকে হুমকি দেওয়া যাবে না, বেশি ভয় দেখাবেন না, আপনি যে আঙ্গুল দেখাবেন আমারও সেই আঙ্গুল আছে। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটি দল নতুন চাঁদাবাজির পরিকল্পনায় নেমেছে। 11 দলীয় জোটের বিজয় হলে নরসিংদী 2 আসনকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি প্রার্থী গোলাম সারোয়ার তুষার। আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের সমস্যাগুলোকে এখন নোট ডাউন করে আমাদের ইশতেহারের মধ্যে সেটা রাখবো। একই সাথে এটা আমাদেরকে বলেছেন যে কাজ নেওয়ার জন্য কত টাকা করে চাঁদা দিতে হবে। পঞ্চগড় 1 আসনে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেন শাপলাকলির প্রার্থী সার্জিস আলম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণায় 11 দলীয় ঐক্যের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে জনসংযোগে তিনি বলেন, জাতি হামলাকারীদের ক্ষমা করবে না। এ সময় দ্রুত নিরাপত্তার শঙ্কা কেটে যাবে আশা প্রকাশ করে ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেয়ার তাগিদ দেন আমির। ভালো লোকে হোক এবারে পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। মণিপুর বালিকা বিদ্যালয় মাঠে মিরপুর শাখা মহিলা জামায়াতের সমাবেশ। প্রধান অতিথি দলের আমির যোগ দেওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্কুল প্রাঙ্গণ। বক্তব্য রাখেন মহিলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় স্বামীর জন্য ভোট প্রার্থনা করেন জামায়াত আমিরের সহধর্মিণী ডাক্তার আমেনা বেগম। আগামী 12 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনটা অব্যাহত থাকলে বসে থাকবে না জামাত। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা কোনো ক্লেশ চাই না, বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণেও চাই না, আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। জামাত আমির বুধবার সকাল থেকে জনসংযোগ করেন ঢাকা 15 আসনে। এ সময় আগামী সংসদ ভোটের মাধ্যমে দেশে শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। এরপর মিরপুর 10-এ পথসভায় দেয়া বক্তব্যে জামাত আমির বলেন, অন্য কেউ সরকার গঠন করলে সব ভালো কাজে সহযোগিতা ও সমর্থন করবে জামাত, তবে অনিয়ম দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, ক্রাইমের শাস্তি তাকে পেতেই হবে, সে যে ব্যক্তিই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় আজ উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর তার আগমন ঘিরে উৎসবের আমেজ পদ্মাপাড়ের নগরীতে। রাজশাহী ও নওগাঁর জনসভায় কয়েক লাখ মানুষ সমাগমের প্রত্যাশা নেতাকর্মীদের। শুক্রবার বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। তার নেতৃত্বে উত্তরাঞ্চলে কৃষি বিপ্লবের আশা নেতাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। দীর্ঘ 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির শীর্ষ নেতার আগমনে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। শহীদ জিয়ার যারা বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক অস্ত্র আসে, ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতাও সেই একই পরিকল্পনা করেছেন। এদিকে দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নওগাঁ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিনের সমাবেশে নওগাঁ ও জয়পুরহাট বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। নওগাঁয় আমরা তারেক রহমানকে আমাদের চোখে দেখব, এইটা আমাদের কাছে ঈদের থেকেও অনেক বেশি আনন্দের। 2 দশক পর ঘরের ছেলে ঘরে ফিরবেন, তাই তো নিজ পৈতৃক নিবাস বগুড়ায়ও উৎসবমুখর পরিবেশ। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে দলীয় জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা বগুড়া 7 আসনে গণসংযোগ করবেন তিনি। সফর করবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। তার জন্মভূমি, তার স্মৃতি বিজড়িত বগুড়ায় আসছেন। বগুড়ার মানুষ অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় সন্তান বগুড়া আসবেন। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা বিএনপি নেতাদের। ওমর ফারুক, সময় সংবাদ। প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তুলে ধরবেন তার পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে। তাদের কাছে আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে বেকার যুবক, বেকার তরুণ যাচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সেতু বন্ধনে নতুন যুগের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চ ছাড়িয়ে বৃহস্পতিবার তিনি আসবেন তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা পডকাস্টের জগতে। পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পডকাস্টের এই অভিনব মাধ্যমে সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দেবেন তার অঙ্গীকার, তার স্বপ্ন, তার রূপকল্প। যেখানে থাকবে না কোনো উপস্থাপক, তিনি নিজেই তুলে ধরবেন তার সুদূর প্রসারী পরিকল্পনার কথা। পডকাস্টটি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রচারিত হবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ সব
সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন মাসিক সম্মানের। সবার আগে বাংলাদেশ এই প্রত্যয়ে বলিয়ান হয়ে তিনি উন্মোচন করবেন আগামীর স্বপ্নিল বাংলাদেশের এক নতুন রোডম্যাপ। দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার সুদূর প্রসারী পরিকল্পনা জানাতে ডিজিটাল মাধ্যমে আসছেন এই দূরদর্শী নেতা। ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, স্পোর্টস ম্যান। পডকাস্টের এই অভিনব মাধ্যমে সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দিতে চান তার অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। প্রযুক্তি ও মানবিকতার এই মেলবন্ধনে উন্মোচিত হবে সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত, যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল। সবার আগে বাংলাদেশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট দলের শীর্ষ নেতারা পতিত ফ্যাসিস্টের ভাষায় বিএনপিকে কেন্দ্র করে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বলে বয়ান শুরু করেছে। এটি তাদের পরিকল্পিত অপপ্রচার। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন কমিটির মুখপাত্র মাহদি আমিন। এ সময় তিনি আরও বলেন, 2001 সালে ক্ষমতায় আসার পরে আগের সরকারের দুর্নীতির স্কোরকে বিএনপির ওপর চালিয়ে দেওয়া হয়েছিল। 2006 সালে ক্ষমতা ছাড়ার সময় বিএনপি দুর্নীতি কমিয়ে এনেছিল বলেও জানান তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত উক্ত দলটি নিজেই সরকারের অংশ ছিল। এখানে তাদের দুজন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্যও ছিলেন। সরকারে থাকা অবস্থায় তখন এই বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি, কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার সেই ধারাবাহিকতাকে ধরে রেখেছেন। আমরা এই ভূমিকাকে রাজনৈতিক বিচারিতা হিসেবে দেখছি। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফল নির্ধারণ করবে জনগণ। যারাই জয়ী হবে তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। বুধবার দুপুরে আগারগাঁ নির্বাচন কমিশন ভবনে আসেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে। দ্বিপক্ষীয় এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। সিইসির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফলে যারাই জয়ী হবে তাদের সঙ্গেই কাজ করবে। সামনের নির্বাচন নিয়ে আমার দেশ খুবই আগ্রহী। যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, তারা জনগণের পক্ষে। যে কোনো নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে কিনা তা নিয়েও রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব। কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কারণ জানে না সরকার, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই যে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত নিজ দেশের কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেবে দিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতীয় নাগরিকদের পরিবারকে সরিয়ে নেওয়ার আগে কোনো ধরনের নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি দেশটি। ঢাকাকে অবহিত না করেই এই সিদ্ধান্ত কী ধরনের সংকেত দিচ্ছে তার কারণ খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচনে সরকার সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক এবং সাংবাদিক প্রত্যাশা করছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে সাংবাদিক আসতে চাইলে ভিসার ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার
ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই তাদের আসার ব্যবস্থা মানে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন আসতে পারেন সে ব্যবস্থা করা যায়। শঙ্কা নেই, আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি, এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বলে মনে করছে সরকার। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সংযত আচরণ করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটে যেসব দল নেই তারাই সহিংসতার কথা বলছে। সার্বিকভাবে আমরা মনে করি যে এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। তার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব। চীন নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়া চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপন চুক্তির বিষয়ে তিনি বলেন, দেশের স্বার্থে যে কোনো দেশের সহায়তা নিতে পারে ঢাকা। আর সংকেত যে কি আমি শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। গ্রাহকের অজান্তেই তার নামে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি। আঙুলের ছাপ জালিয়াতি করে চলে অপকর্ম। কারসাজি বন্ধে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ। নির্বাচনের এই রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও এর ব্যতিক্রম নয়। ক্ষমতার হাত বদলে এসব প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয় সে প্রশ্নই থেকে যায়। বিশ্লেষকরা বলছেন, দলগুলো ভোট টানতে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে অনেক ক্ষেত্রেই সেগুলো বাস্তবায়ন হয় না। তাই শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ তাদের। তানভীর রূপলের রিপোর্ট। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারণায় বড় দুই রাজনৈতিক দলের কাণ্ডারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এসব বক্তব্যে উঠে আসে সামগ্রিক রাষ্ট্র নিয়ে পরিকল্পনার পাশাপাশি ওই অঞ্চলের সংকট উত্তরণের আশ্বাস। এছাড়া আসনভিত্তিক প্রচারণায়ও প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলছুরি ছড়িয়ে পক্ষে টানার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, জনগণ যখন নতুন এক স্বপ্নের বাংলাদেশের পাটাতনে দাঁড়িয়ে ভোটের জন্য মুখিয়ে আছে, তখন দলগুলোর প্রচারণায় বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি থাকলে আশা জাগিয়ে রাখবে। এক্ষেত্রে মৌলিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার প্রাধান্য থাকবে মানুষের কাছে। জনগণের সামনে এই মুহূর্তের সমস্যা হচ্ছে নিরাপত্তার সমস্যা, আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, জ্বালানি সংকট এবং বেকারত্ব। এই বিষয়গুলো আশা করি যে প্রতিটি রাজনৈতিক দল গুরুত্ব দেবে এবং তার একটা রূপরেখা দেবে কিভাবে কতদিনে এটি বাস্তবায়ন করা যাবে। দেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য যে কথা মানে বায়বীয় কথা বেশি বলা, বাস্তবসম্মত কথা কম বলা। এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টোগুলোর বৈশিষ্ট্য। ক্ষমতায় গিয়ে আসলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কতটুকু বাস্তবায়ন করে সেটা দ্বারাই আসলে প্রমাণিত হয় যে আসলে কতটুকু কমিটমেন্ট তারা দিছিল, কতটুকু তারা রাখলো। দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুটতে দেখা যায় বক্তব্যের মধ্যে। প্রতিশ্রুতি নিয়েও পরস্পরে প্রশ্নবাণে জড়াচ্ছেন। সাধারণ জনগণ দর্শকের ভূমিকায় থেকে হিসাব করছেন। এক্ষেত্রে অতীতের ভুল বা বর্তমান নিয়ে বেশি কাদা ছোড়াছড়ি না করে বাস্তবসম্মত দূরদর্শী ভবিষ্যৎ পরিকল্পনা ইশতেহারে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকদের। মানুষ জানতে চায় ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে তার ভাগ্যের কিভাবে পরিবর্তন হবে, তার কর্মসংস্থান হবে কিনা, তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো আশা করি তারা নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবে। নির্বাচনী ইশতেহারে এই অতীত কাসন্দি বেশি না খাটা হয়। বড় চ্যালেঞ্জ হবে মানে দক্ষ নেতৃত্বের দক্ষতার উপরে নির্ভর করবে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। সেটা তারেকই হোক, ডাক্তার শফিকুর রহমানই হোক, যেই হোক, তাদের সৎ ইচ্ছা এবং সেই ইচ্ছা অনুযায়ী তারা তাদের কাজ তারা করবে কিনা।
রাজনৈতিক সমীকরণ, সমীক্ষা কিংবা প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতার সব হিসেব নিকাশ নির্বাচনের ফলাফল বলে দেবে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সর্বজন আকাঙ্ক্ষা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে দলগুলোকে সহনশীলতা দেখানোর পরামর্শ তাদের। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে। এদিকে বিদ্যমান সংবিধানের আলোকে চলতে চাইলে দেশ ভুলের পুনরাবৃত্তি করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রচারণায় সরগরম সারা দেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে বাকবিতণ্ডা, অভিযোগ পাল্টা অভিযোগ, কোথাও ঘটছে সহিংসতাও। নির্বাচন ঘনিয়ে আসায় দলগুলোর মধ্যে নানা প্রতিযোগিতা, কৌশল আর উত্তেজনাকে স্বাভাবিকভাবে নিচ্ছে সরকার। তবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর নেই জানিয়ে দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো সীমা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। একদল আরেক দলকে হারাবার চেষ্টা করবে, একদল জিতবার চেষ্টা করবে। কোনো জায়গায় হয়তো সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে রিজওয়ানা বলেন, ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা হলে সরকার প্রতিহত করবে। ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেনি তা তো ঠিক কথা না। ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। এদিন সকালে গুলশানে এক গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, আগামী নির্বাচনের সাফল্যের উপরই দেশের গণতন্ত্র নির্ভর করছে। বিদ্যমান সংবিধানের আলোকে চলতে চাইলে দেশ আবারও ভুলের পুনরাবৃত্তি করতে পারে বলে মন্তব্য তার। অতীতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গণতান্ত্রিক রূপান্তরের যে সমস্ত চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলোকে আসলে যথাযথভাবে মোকাবেলা করা হয়নি। সেটা বাস্তবায়িত না হলে আমরা আরেক দফা এমন এক বৃত্তচক্রের মধ্যে পড়ব, যে বৃত্তচক্র আসলে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের জন্য সহায়ক হবে না। এদিকে বিকেলে আরেক অনুষ্ঠানে আলী রিয়াজ বলেন, নির্বাচনে বিশৃঙ্খলার শঙ্কা নেই, তবে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়াকে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য হুমকি বলে উল্লেখ করেন তিনি। বড় রকমের শঙ্কা নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু অনেক অবৈধ অস্ত্র আছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। এ সময় বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্রনীতি দুঃখজনক বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। ভারতের পক্ষ থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোষর নেই। সৎ ও যোগ্য ব্যক্তিরা এই নির্বাচন পরিচালনা করবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে সিলেটে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। বডি অন ক্যামেরা থাকবে, তারপরে আপনার এই আমার ইভেন ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব ধরনের প্রিপারেশন আছে। আর এক একটা কেন্দ্রে 10 জন করে হলো আনআর্মড আনসার থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, এবং মোবাইল টিমও থাকবে। তো আমাদের প্রিপারেশন খুবই ভালো, কোথাও ঘাটতি। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় পাসপোর্ট জালিয়াতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। দেশের তথ্য প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বুধবার সকালে রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অতীতে নাগরিক সেবার ডিজিটালাইজেশন শুধু কাগজে কলমে থাকলেও বাস্তবায়ন হয়নি। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, এটা কথা, বাস্তবে দেখি না। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উপর আস্থা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এই তরুণরাই একদিন নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। 24 গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক।
ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জালিয়াতিতে পৃথিবীতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এতে বিদেশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। প্রযুক্তি খাতের উন্নয়ন করা গেলে জালিয়াতি ও অনিয়ম কঠোরভাবে বন্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে আমরা। দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসন ঢাকা 4-এ প্রচারণা চালানোর সময় জামায়াতে ইসলামীর নারী কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত কর্মীর নাম মারিয়া বিবি। বুধবার দুপুরের দিকে জুরাইনের মুরাদপুর এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতের নারী কর্মীরা। এ সময় দুষ্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। একটি বড় দল হামলায় জড়িত বলে দাবি জামায়াতের। এদিকে হামলার ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছে স্থানীয় বিএনপি নেতারা। যেভাবে আমাদের বোনদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এলাকায় যারা অস্ত্রবাজ আছে, চাঁদাবাজ আছে, যারা সন্ত্রাসী আছে, মাদকের সাথে রিলেটেড, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আবেদন করছি। যেই গল্লির ঘটনা বলছে ওনার হাজব্যান্ড, ওই গল্লির ভিডিও ফুটেজ এসআই মাহবুব, সেকেন্ড অফিসার মাহবুব, এসআই দেব সহ, সোহেল সহ, কদমতলী থানার এবং জামাতের নেতা সহ আমরা দেখছি। এটা সম্পূর্ণ ওই মহিলা একটা মিথ্যা বা যে কোনোভাবেই উনি একটা তথ্য দিছে, যে তথ্যর কোনো ভিত্তি নাই। নির্বাচন সামনে রেখে খুলনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার দুপুরে বিভাগীয় স্টেডিয়ামে বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করে দিক নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান। এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঊর্ধ্বতন সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বিগত সরকার অর্থনীতিকে রেখে গেছে শূন্যের ওপর। ফলে ব্যাংক বাঁচাতে, শিক্ষা স্বাস্থ্যের বাজেট পূরণে বিদেশি দেনা পরিশোধে ছাপাতে হয়েছে হাজার হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি কমে আসার ধীরগতি, বেসরকারি খাতে কমেছে উৎপাদন। এমন অবস্থায় 10% নীতি সুদের হারে থাকা অপ্রয়োজনীয় বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জুলাই অভ্যুত্থানের পর 1.5 বছরে অনুৎপাদিত বন্ধ কারখানায় মাসের পর মাস মজুরি গুনতে হয়েছে। বিগত সরকারের $5 বিলিয়ন জ্বালানি বকেয়া পরিশোধ ও ধস পড়া ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে সরকারকে। তার বিপরীতে সরকারের কর থেকে যৎসামান্য আয়ের পুরোটাই খরচ হয়েছে পরিচালনা খাতে। শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাত চালাতে হচ্ছে দেশে বিদেশে ঋণের উপর নির্ভর করে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক অবস্থা জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যাংকগুলোতে ধস নামতই, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ আরও কমে গিয়ে এটা দেউলিয়াতে চলে আসতো। কাজেই একসময় এক ধরনের অভ্যুত্থান বা সরকার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী ছিল, এবং অবশ্যম্ভাবী ছিল বলেই যারা তখনকার সুবিধাভোগী তারা সেটা বুঝতে পেরে এটাকে আরও ভঙ্গুর করে গেছেন। এদিকে শিল্প বিনিয়োগ বিমুখ, উৎপাদন নিম্নমুখী। 1.5 বছরে মূল্যস্ফীতি কমলেও ধীর গতি। ফলে 10% নীতি সুদের হারে অটল থাকার পক্ষে নন পরিকল্পনা উপদেষ্টা। 6% মাত্র বেসরকারি খাতে ঋণ প্রবাহ। কাজেই সুদ বাড়িয়ে আমাদের যে মনিটারিস্ট পলিসি, সুদ বাড়িয়ে রাখলে ঋণ প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমিয়ে রাখা যাবে, এটার অত প্রয়োজন এখন আর নেই। পরিকল্পনা উপদেষ্টা বলেন, জ্বালানির কারণে শিল্পের উৎপাদন ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গ্রাহকের অজান্তেই তার নামে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি।
বিটিআরসি বলছে আঙুলের ছাপ কারসাজি করে চলছে এই অপকর্ম, যা ঠেকাতে সিম নিবন্ধনে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। মোবাইল অপারেটররা বলছে এখনও গ্রাহকের মুখমণ্ডলের তথ্য সুরক্ষিত আছে, তাই সিম নিবন্ধনে কারসাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে ফেস রিকগনিশন। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাট ও গ্রাহক সেবা কেন্দ্র মিলিয়ে প্রতি মাসে প্রায় 50 লাখ মোবাইল সিম বিক্রি করে অপারেটররা। বিটিআরসির পর্যবেক্ষণ, সিম বিক্রির সময় গ্রাহকের আঙুলের ছাপ অবৈধভাবে সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অতিরিক্ত সিম নিবন্ধন হচ্ছে। যদিও মোবাইল অপারেটরদের দাবি আঙুলের ছাপ সংরক্ষণ করে নয়, বরং অবৈধ সিম নিবন্ধনে ব্যবহৃত হচ্ছে ফাঁস হওয়া জনগণের ব্যক্তিগত তথ্য। বলা হয় যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এটা হয় নাই, আবার দেন। কিন্তু ওই অপারেটর যে প্রত্যেকটা এগেইনস্টে একটা করে সিম রেজিস্ট্রি করছে, তো গ্রাহক জানছেন না। এই অবস্থায় সিম নিবন্ধনে বিকল্প পদ্ধতির উদ্যোগ নিয়েছে বিটিআরসি। আঙুলের ছাপ নির্ভর বায়োমেট্রিকের পাশাপাশি নতুন করে ফেস রিকগনিশন ব্যবস্থা চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, আঙুলের ছাপের সঙ্গে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে থাকা তথ্য মেলানো হয়। আর ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যক্তির মুখমণ্ডল বিশ্লেষণের মাধ্যমে একটি ডিজিটাল টেমপ্লেট তৈরি করে এনআইডিতে সংরক্ষিত ডেটার সঙ্গে মিলিয়ে কাজ করে। তথ্য মিললে সিম পাবেন গ্রাহক। প্রায় 1 বছর ধরে চলছে এই প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা। এনআইডি প্রজেক্টের সাথেও আমরা আলোচনা করছি, পরে আমরা যদি দেখি এটাকে আমরা টেকনিক্যালি রিলায়েবল করতে পারি, তাহলে আমরা হয়তো এটাও অ্যালাউ করব। অপারেটররা বলছে ফেস রিকগনিশন চালু করতে প্রযুক্তিগতভাবে প্রস্তুত আছেন তারা। আমাদের মনে করেন একটা ফোন থাকবে, ফোনে তখন আমরা বলবো যে আপনারা একটু আসেন ফোনের কাছে, আমরাই তার ফেশিয়াল রিকগনিশন করে ডাইরেক্টলি ইলেকশন কমিশনের কাছে যাবে। ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়ে দেবে যে ঠিক আছে, এইভাবেই তখন আমরা সিমটা দিতে পারবো আর কি। আমরা যদি সেটা অ্যাডপ্ট করতে পারি, তাহলে এই যে সিম রিলেটেড যে ক্রাইমের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আপনার সিকিউরিটি এজেন্সিগুলো তখন ভালো করে ট্যাকেল করতে পারবে। বর্তমানে 4 মোবাইল অপারেটরের 18.5 কোটির বেশি সক্রিয় সিম কার্ড রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তুলা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার ইস্যুতে স্পিনিং মিল বন্ধ হলে কর্মহীন হবে প্রায় 10 লাখ মানুষ। এমন আশঙ্কায় মিল বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন বাংলাদেশ স্পিনিং শিল্পের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় 10 থেকে 30 কাউন্টের তুলার সুতা আমদানি বন্ড সুবিধার বাইরে রাখার সুপারিশ করলেও তা কার্যকর হয়নি। স্পিনিং মিল রক্ষায় ফেব্রুয়ারির 1 তারিখের আগেই সুপারিশটি কার্যকরের দাবি জানান এই খাতের কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে পাশের দেশগুলোর সঙ্গে সুতার দাম সামঞ্জস্য রাখতে 2 বছরের জন্য এ খাতে 10% প্রণোদনারও দাবি করেন তারা। বাংলাদেশ স্পিনিং শিল্পের সমস্যা নিরসন এলডিসি উত্তরণকে সামনে রেখে ম্যানমেড ফাইবারের ব্যবহার না বাড়ালে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে তৈরি পোশাক খাত। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে 25তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান খাত সংশ্লিষ্টরা। জানানো হয়, বিশ্বব্যাপী কাঁচামাল হিসেবে সিনথেটিক ও ফাইবারের চাহিদা বাড়লেও দেশের পোশাক ও বস্ত্র খাত এখনও অনেক পিছিয়ে। 4 দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে 15টির বেশি দেশের 325টি প্রতিষ্ঠান। চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচুলের সাবেক ইউএনও কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্টের উদ্যোগ নিলেও নানাভাবে অসহযোগিতা করছে বলে অভিযোগ দুদকের। চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগের মামলায় নাচলের সাবেক ইউএনও কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুদক জানায়, পরিচয় নিশ্চিত করতে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হলেও তা এড়াতে বিভিন্নভাবে গড়িমসি করেন। এ অবস্থায় বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিএনএ টেস্ট করানোর জন্য তিনি বারবারই সময় নিচ্ছিলেন এবং বিজ্ঞ আদালতে একটার পর একটা তিনি আবেদন করছিলেন। তাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ে
এই কাজটি সম্পন্ন করেন নাই। না করে তিনি বিজ্ঞ আদালতে আবারও জামিনের জন্য গেলে তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিন সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করেছে দুদক। তার বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3টি বিমানবন্দর উন্নয়নের নামে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2025 সালের জানুয়ারিতে মামলা করে। এ মামলায় তারেক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করা হয়। কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তিনি সহ আর অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। তদন্তকালে তাকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়। এদিকে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে প্রায় 12,200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে টিকে হালদার, এসএলএম গ্রুপের সাইফুল আলম এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ব্যাংক, শেয়ার বাজার ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অপহরণ চক্রের কাছে জিম্মি কক্সবাজারের টেকনাফের 3 ইউনিয়নের পাহাড়ি জনপদের কয়েক হাজার গ্রামবাসী। জীবিকার তাগিদে পাহাড়ে গেলে এই অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে অপহরণ চক্র। আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযোগ করলেই মুক্তিপণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেয়া হয় হত্যার হুমকি। এদিকে এখনও হদিস মেলেনি সম্প্রতি অপহৃত 6 কৃষকের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের টেকনাফের হোয়াইকং মিনাবাজার পাহাড়ি অঞ্চল 6 কৃষক গিয়েছিল কৃষিকাজ ও লাকড়ি সংগ্রহ করতে, কিন্তু মঙ্গলবার সকালে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর থেকে হদিস নেই তাদের। এ ঘটনায় উদ্বেগ বেড়েছে মিনাবাজার কোনাপাড়া এলাকায়। প্রাণনাশের হুমকিতে অসহায় কৃষক পরিবারগুলো। গ্রামবাসীর দাবি, একদিকে নাপ নদীতে আরকান আর্মির ভয়, অন্যদিকে পাহাড়ি অঞ্চলে অপহরণকারীদের ভয়। আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে আয়ের উৎস। প্রশাসনকে কি করে জানাবে? ও গরিব লোক, জানালে জানাইস কা, নলে কি মারি ফেলবো, 8 লাখ টাকা দিতে হবে। খেত করতে পারে না, ধানও দিতে পারে না, ওইখানে গেলে লয়ে যায়। কাউকে জানাবেন না, আপনারা টাকা দিয়ে নিয়ে যান। না হলে আপনার যদি প্রশাসন এদিকে ঢুকে আমরা গুলি করে মেরে ফেলবো। আর পর নিয়ে গই আর প্রশাসন গলা দিই আর পর ধরে মারি ফেলাই। তো ওনারা কি করতে পারবেন না? হনো টেকনাফ উপজেলার নীলা, বাহারছড়া ও হোয়াইকং ইউনিয়ন, যার পাহাড়ি অঞ্চলগুলো অনেকটাই দুর্গম। আইন শৃঙ্খলার বাহিনীরও যাওয়াটা অনেকটাই দুষ্কর। গ্রামবাসীর দাবি, অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেতে দ্রুত যেন পাহাড়ি অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। বিজিবি ক্যাম্প, আরকান খিয়র, র্যাবর, আরকান পুলিশ ডিপার্টমেন্টর ভিতরে থাকে দেওয়া, তাহলে ইনশাল্লাহ শান্ত হবে। শুধু একমাত্র প্রশাসন ছাড়া এখানে দমানো সম্ভব হবে না, এখানে ক্যাম্প হতে হবে। পুলিশ বলছে কৃষক পরিবারগুলোর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। তারপরও খবর পেয়ে অপহরণকারীদের ধরতে এবং অপহৃতদের উদ্ধারে সমন্বয় করে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অপহৃত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, কারণ হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ অভিযোগ বা কোনো এজাহার দেয়নি। তারপরও আমরা পুলিশ সমন্বিত হয়ে এই খবরের ভিত্তিতে আমরা কিন্তু অপহরণকারীদের ধরতে এবং যারা অপহৃত হয়েছে তাদেরকে উদ্ধারের আমরা চেষ্টা করছি। স্থানীয়রা জানায়, বছর 2 আগে একই এলাকা থেকে অপহরণ করা হয়েছিল 2 জনকে। পরে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছিল তাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে ফুট পেট্রোলিং ও সতর্কতামূলক প্রচারণা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফ অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান, অনুপ্রবেশ ও মানব পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল বাড়তি উদ্বেগ। তবে সেই উদ্বেগ দূর করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখতে মাঠে নৌবাহিনী। টেকনাফ পৌর এলাকা, প্রধান সড়ক ও সীমান্তবর্তী অঞ্চলে জোরদার করা হয়েছে টহল ও ফুট পেট্রোলিং। জানানো হয়, জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, সোয়াট টিম, ড্রোন ও
বডি অন ক্যামেরা। এলাকার যারা জনগণ আছে তাদেরকে একটা নিশ্চয়তা দিতে চাই, আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য সর্বদা তৎপর রয়েছি। জনগণ যাতে নিশ্চিত থাকে যে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। 2024 সালের 20 জুলাই থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত রয়েছে নৌবাহিনী। এবং আশা করি যে আমরা সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নির্বাচন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তায় দেশব্যাপী নিয়োজিত থাকবে প্রশাসন। উপকূলীয় অঞ্চলে থাকবে কোস্টগার্ড আর সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকবে বিজিবি সদস্যরা। এছাড়া দুর্গম পাহাড়েও নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে বিজিবি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর তৎপরতায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নৌপথে কোস্টগার্ড আর সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। বুধবার সুনামগঞ্জে এক সংবাদ সম্মেলনে বিজিবি জানিয়েছে, জেলার সীমান্ত এলাকার ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে 28 বিজিবি সদস্যরা। 5টি সীমান্ত উপজেলায় সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের যে ভোটাধিকার সেটি সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে দেশের উপকূল ও দুর্গম চরাঞ্চলে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বাংলাদেশ কোস্ট গার্ড। চাঁদপুর সদরের মেঘনার দুর্গম চরাঞ্চলে সংবাদ সম্মেলন করে কোস্ট গার্ডের ঢাকা অঞ্চলের প্রধান কমান্ডার ইমতিয়াজ হোসেন জানান, ভোটের আগে ও পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত কোস্ট গার্ড। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তারা এখানে এসে ঠিকমতো ভোটটা দিতে পারে, এটাই আমাদের কাজ। ভোট কেন্দ্রগুলোতেও আমরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করে চলেছি। খাগড়াছড়ি ও চট্টগ্রামের 3টি সংসদীয় আসনে 344টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে বিজিবি। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে বেস ক্যাম্প করে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, বিশ্বায়িত K9 ডগ স্কোয়াড মোতায়েন, হেলিকপ্টার ও কুইক রেসপন্স টিম গঠনের কথা জানায় 43 বিজিবির অধিনায়ক। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করব, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। আগামী 1 ফেব্রুয়ারি থেকে বিজিবি সদস্যদের মাঠে নামার কথা রয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে খুলনা বিভাগের 36 আসনে ভোটার বেড়েছে 7,88,801 জন। ভোটের মাঠে বড় প্রভাবক হয়ে উঠতে পারেন নতুন ভোটাররা। নতুন উদ্যোগ, প্রযুক্তিগত উন্নয়ন, কর্মসংস্থান তৈরি সহ নানা দাবি উঠে আসছে তরুণ ভোটারদের চাওয়ায়। প্রার্থীদের গণসংযোগেও থাকছে নতুন ভোটারদের জন্য নানা প্রতিশ্রুতি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। শহর থেকে গ্রামে নির্বাচনী আমেজ, ভোটারদের মন জয় করতে ভোর থেকে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। লিফলেট, পথসভা আর ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে বড় একটি অংশ নতুন বা তরুণ ভোটার। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য মতে খুলনা জেলার 6টি আসনে ভোটার বেড়েছে 1,01,453 জন। ফলে ভোট কেন্দ্রের সংখ্যাও বাড়বে 47টি। সংখ্যায় যেমন তারা বড় অংশ, তেমনি ভোটের ফল নির্ধারণেও তরুণ ভোটাররা হয়ে উঠতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক। গত এক দশকে খুলনা অঞ্চল থেকে হারিয়ে গেছে বহু কলকারখানা, গ্যাস সংকটে তৈরি হয়নি নতুন শিল্প প্রতিষ্ঠানও। ফলে কর্মসংস্থানের বড় অভাব জেলা জুড়ে। তাই নতুন ভোটারদের চাহিদা সবার আগে কর্মসংস্থান তৈরি, উদ্যোক্তা হয়ে ওঠা, প্রযুক্তিগত উন্নয়ন আর কর্মসংস্থান তৈরিতে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি চান তারা। আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে আমাদের সবাইকে যদি কারিগরি শিক্ষা দেওয়া যায়, তাহলে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মেধার যাতে পরিচয়টা ঠিকঠাক ভাবে আর কি পাওয়া যায়। প্রতি বছর অনেক গ্র্যাজুয়েট বের হয়, তো আমাদের অনেক হিমশিম খেতে হয় চাকরি খুঁজতে হলে। লিঙ্গ বৈষম্য থাকবে না, নারী পুরুষ নির্বিশেষে সকলের কর্মসংস্থানের তারা সুযোগ করবেন। আমরা চাবো যে এমন একটা সরকার আসবে সে যেন একটা প্রপার পররাষ্ট্র নীতি থাকে। আমাদের পররাষ্ট্র নীতিটা কিন্তু একদম যে লেমের মতো। প্রার্থীদের গণসংযোগেও গুরুত্ব পাচ্ছে তরুণদের এসব চাওয়া। নতুন ভোটারদের কাছে প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। তরুণদের জন্য বিশেষ কার্যক্রম আছে,
আমরা সেটা নিয়ে কাজ করছি। এবং আমাদের শহরে তো ডার্ক সিটি ছিল, এটাকে আমরা উন্নয়নের ধারা দিয়ে এটাকে সামনে এগিয়ে নিতে চাই। আমাদের তরুণদের জন্য প্রশিক্ষণ দরকার, ভালো স্কুল দরকার, কলেজ দরকার, ইউনিভার্সিটি দরকার এবং ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ার তৈরি করার জন্য যে ধরনের শিক্ষা দরকার যুক্তি নির্ভর, যে শিক্ষার মধ্যে প্রোডাক্টিভিটি আছে, এগুলো আমরা তরুণদেরকে করবো। কোনো তরুণ, আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি 11 দল, বিশেষ করে জামাত ইসলামের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা বলেছি কোনো যুবক বেকার থাকবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা জেলার 6টি আসনে মোট ভোটার 21,01,335 জন, মোট প্রার্থী 38 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নড়াইল জেলায় 2টি সংসদীয় আসন। শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও ঐতিহ্যে এই জেলা সমৃদ্ধ হলেও রয়েছে বঞ্চনা, নানা অপ্রাপ্তি ও আক্ষেপের অভিযোগ। জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা, প্রতিশ্রুতির বন্যা আর রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যেই নিজেদের মতো করে ভাবছেন নবীন ও প্রবীণ ভোটাররা। তবে আশ্বাসে নয়, এলাকার উন্নয়ন বাস্তবায়নে সামর্থ্যবান প্রার্থীকে বেছে নিতে একমত 2 প্রজন্মের ভোটার। জেলার নবীন প্রবীণ ভোটারদের কথা তুলে ধরছেন রিপোর্টার সজীব রহমান। নতুন প্রজন্মের ভোটার, আপনারা ভোট এবারই প্রথম দিবেন, তাহলে উৎসাহ উদ্দীপনার জায়গাটা কেমন? প্রার্থীরা যদি আমাদের এটা নিশ্চিত করতে পারে যে আমরা যেগুলা চাই, আমাদের যেগুলা ঘাটতি আছে সেগুলা পূরণ করার মতো বিশ্বাসের জায়গা তৈরি করতে পারে, তাহলে তো আমাদের ভোট দিতে ভালোই লাগবে। একটা যোগ্য প্রার্থী নির্বাচন করার চেষ্টা করব, যে আমাদের জেলাকে উন্নত করবে, আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করবে। আমরা হতাশ, আমাদের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন নেই। সুষম শিক্ষা, সুষম যোগাযোগ এবং সুষম কারিগরি ব্যবস্থা যদি সারা দেশের নেটওয়ার্কিংয়ের মধ্যে আনা না যায়, তাহলে আমাদের আত্ম উন্নয়ন যতই হোক ভাগ্য উন্নয়ন হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি গড়ে উঠুক, তাহলে মানুষের মধ্যে বিভাজনটা কমে যাবে। আমরা চাই একজন ভালো মানুষ আসুক, যার নেতৃত্বে 63 নম্বর জেলা হলো একটা উন্নয়নের কাতারে সামিল করাতে পারি। বছরে প্রায় 28 লাখ টন ধান উৎপাদনের সঙ্গে রয়েছে দেশের অন্যতম শীর্ষ আম উৎপাদনের গৌরব। কৃষিতে অবারিত সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন, গবেষণা কেন্দ্র ও মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সে সম্ভাবনা আজও পূর্ণতা পায়নি। নেওয়া হয়নি যুগোপযোগী পরিকল্পনাও। শহরের দীর্ঘদিনের অচলাবস্থা হয়ে থাকা 4 লেন প্রকল্প আটকে 1 দশক ধরে। ভারী শিল্প না থাকায় প্রতি বছর দীর্ঘ হচ্ছে শিক্ষিত বেকারের তালিকা। পর্যটন খাতে রয়েছে অভাবনীয় সুযোগ, তবুও সমন্বিত উদ্যোগের অভাবে তা কাজে লাগানো যায়নি। চায়ের আড্ডায় এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ। নওগাঁ থেকে সাধারণ মানুষের সেই প্রত্যাশার কথা তুলে ধরছেন সহকর্মী এমআর রকি। ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। আমি আছি নওগাঁ সদরের বাইপাস মোড়ের একটি চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া জনগণের প্রত্যাশার কথা জানব। আমাদের জনগণের দিকে থেকে আমাদের এলাকাটা কৃষিভিত্তিক এলাকা, এখানে কৃষক যেন ন্যায্য জিনিস পায়। আমাদের প্রত্যাশা, আমরা দুর্নীতির দিনে আমরা মুক্ত চাই। দীর্ঘ 17 বছর আমাদের রাস্তাঘাট নেই, আমাদের রাস্তাঘাটের প্রয়োজন। কর্মস্থান যেন আমরা সঠিকভাবে পাই। আমরা যেন গরিব দুঃখীরা টাকা ছাড়া আমরা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা পাই। যানজট মুক্ত চাই আমাদের শহরে। আমি চাই যে আমার নওগাঁ জেলাতে আমার নতুন এমপি যেটা আসবে, সে যেন এই চাঁদা মুক্ত এগুলো দেশ করে। আমরা আশা করছি এই দুর্নীতি তো আগামী যেই সরকারই আসুক, দুর্নীতি মুক্ত আমরা সমাজ চাই, দুর্নীতি মুক্ত অফিস আদালত চাই। যে সরকারই আসুক না কেন, সে সরকার যেন আমাদেরকে মাদকের বিরুদ্ধে কঠোরপন্থী অবলম্বন করে। একটা ভালো সৎ পরিচালক আসুক, দেশটা ভালো সুষ্ঠুর দিকে আগে চলুক। আমরা যাতে সাধারণ জনগণগুলো যাতে কোথাও যা ঝুট ঝামেলা না পড়ি।
সার সংকটে পড়েছে কুষ্টিয়ার পেঁয়াজ চাষিরা। সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হওয়ায় উচ্চ মূল্যে সার বিক্রি হচ্ছে অনেক এলাকায়। এতে দেখা দিয়েছে উৎপাদন খরচ বাড়ার শঙ্কা, যদিও যথেষ্ট সার মজুদ আছে বলে জানাচ্ছে কৃষি বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকায় আবাদ হচ্ছে পেঁয়াজ, কেউ সার দিচ্ছেন, কেউ বা জমিতে আগাছা পরিষ্কার করছেন। পেঁয়াজের ভরা মৌসুমে কুষ্টিয়ার কুমারখালীতে দেখা দিয়েছে সার সংকট। কৃষক বলছেন প্রথম সেচ পর্যন্ত সার মিললেও দ্বিতীয় সেচের সময় কোথাও মিলছে না। এদিকে সার সংকটে অনেক ফসল বিপন্ন হওয়া শুরু করেছে। সঠিক সময়ে খেতে সার না দিতে পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কা চাষিদের। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হয় অনেক এলাকায় উচ্চ মূল্যে সার কিনতে হচ্ছে তাদের। এতে দেখা দিয়েছে উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা। সার না দিয়ে পানি দিয়ে কোনো লাভ হবে না। সার সঠিক দামটা সেই দাম অনুযায়ী সার কিনতে সার পায় না এবং সারের দাম ডবল দিলে সারের অভাব নাই। আগে একবার তো ঠিক মতো দিতে পারিনি, এবারও যদি আমরা ঠিক মতো সার না দিতে পারি ফলন আমরা অর্ধেকও পাবো না। সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, সার যেন ঠিক মতো ডিলারদের পরিবেশন করতে দেওয়া হয়, আমরা যেন ঠিক মতো দেওয়া সার আনতে পারি। কৃত্রিম সংকট করে উচ্চ মূল্যে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সার সংক্রান্ত বিষয়ে কোনো ডিলার বা কোনো খুচরা ব্যবসায়ী সার বিষয়ে কোনো অনিয়ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে তাহলে আমরা আইনগত তাকে যদি জরিমানার আওতায় নিয়ে আসতে পারবো, অথবা তাদের ডিলারশিপ বাদ দেওয়ার একটা প্রসিডিউরের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে কুষ্টিয়ার কুমারখালীতে চলতি মৌসুমে 5100 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হচ্ছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। 2 মাস ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বন্ধ জলাতঙ্কের টিকা সরবরাহ। এতে বিপাকে বিড়াল ও কুকুরের কামড়ে আক্রান্ত রোগীরা। অতিরিক্ত অর্থ দিয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে টিকা। তবে এ নিয়ে কোনো সমাধান দিতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে ভ্যাকসিন সেন্টারে উপচে পড়া ভিড়। তাদের প্রায় সবাই নিতে এসেছেন র্যাবিক্স ভ্যাকসিন। সম্প্রতি চুয়াডাঙ্গায় বেড়েছে বিড়াল ও কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে র্যাবিক্স ভ্যাকসিনের কোনো বরাদ্দ না থাকায় সব রোগী ভিড় করছেন সদর হাসপাতালে। তবে গত 2 মাস ধরে সদর হাসপাতালেও এই টিকার সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। অতিরিক্ত অর্থ দিয়ে বাইরে থেকে টিকা কিনতে হচ্ছে তাদের। শিগগিরই এই সংকট সমাধানের দাবি তাদের। ভ্যাকসিন দেবো, নিজের টাকা দিয়ে কিনে আসলাম। এই ওষুধটা ওষুধের দোকানে সাপ্লাই আছে, কিন্তু হসপিটালে সাপ্লাই নেই কেন? আজ 2 মাস ধরে হাসপাতালে ভ্যাকসিন আমরা পাচ্ছি না, হয়রান হয়ে বাড়ি ঘুরে ঘুরে যাচ্ছি। সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন অন্তত 2 শতাধিক রোগীকে র্যাবিক্স ভ্যাকসিন দিতে হচ্ছে। সবাই বাইরে থেকে কিনে আনছেন। তবে টিকা সরবরাহ নিয়ে কোনো সমাধান দিতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তা। র্যাবিস ভ্যাকসিন এটা সাপ্লাই নেই ডিসেম্বর মাসের 21 তারিখ অর্থাৎ 2025 সাল থেকে এই পর্যন্ত নেই। এখনো কবে আসবে আমরা জানি না। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং প্রতিনিয়ত চাহিদাপত্র পাঠাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা অতি দ্রুত আমাদের চাহিদা মোতাবেক দিতে পারবে। কর্তৃপক্ষের তথ্য মতে 2025 সালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে বিনামূল্যে প্রায় 12,000 টিকা দেওয়া হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9:45টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় হঠাৎ জেলা ও দায়রা জজের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই গোপালগঞ্জের পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও তিনি জানান কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই।
ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এই পরিস্থিতির মধ্যে তেহরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার সময় ফুরিয়ে আসছে বলেও জানান ট্রাম্প। ইরান যদি পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে ইরান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ার মুখে। রুবিও বলেন, যদি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা সর্বোচ্চ নেতা খামেনির পতন ঘটে, তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসবে তা বলা খুবই কঠিন। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো পথে মার্কিন আগ্রাসন হলে তাৎক্ষণিক এবং চরম পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে আরাকচি জানান, কোনো ধরনের হুমকি বা জবরদস্তি ছাড়া একটি ন্যায্য ও সমান পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে। তবে আলোচনার প্রস্তাব মানেই দুর্বলতা নয় উল্লেখ করে ইরানি মিশন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি বাধ্য করা হয় তবে তেহরান এমনভাবে আত্মরক্ষা ও পাল্টা আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ক্ষমতায় ফিরলে বাগদাদকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আল মালিকি যখন শেষবার ক্ষমতায় ছিল তখন দেশ দারিদ্র্য ও বিশৃঙ্খলায় পতিত হয়েছিল। এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্র সহায়তা না করলে ইরাকের স্বাধীনতা ও সাফল্য পাওয়ার সম্ভাবনা শূন্য বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও ইরান সমর্থিত কোনো গোষ্ঠীকে ভবিষ্যৎ সরকারের অংশ হিসেবে দেখা গেলে ইরাকের ওপর নানা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার পুনরুদ্ধারের জন্য দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো দামেস্ক দ্বিপক্ষীয় বৈঠকে সিরিয়ার সরকারপন্থী বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়ে সন্তুষ্টি জানান পুতিন। এর মধ্যে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ নিয়ন্ত্রিত এলাকা কামিশলি বিমান ঘাঁটি থেকে ধাপে ধাপে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রুশ সেনাবাহিনী। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে এসডিএফের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত ৩ বেসামরিক যুবক নিহত হয়েছে। ২০২৪ সালে বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার ক্ষমতায় বসে যান বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সে সময় পতিত স্বৈরাচার বাশারকে আশ্রয় দেয় মস্কো। তবে সিরিয়ার নতুন কূটনীতির পর থেকেই পরিবর্তন হতে থাকে মস্কো দামেস্কের সম্পর্কে। সেই ধারাবাহিকতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বিতীয়বারের মতো মস্কো সফরে শারা। বৈঠকে সিরিয়ার বর্তমান প্রশাসনের প্রশংসা করে পুতিন বলেন, দেশটির ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের প্রক্রিয়া গতি পাচ্ছে। সরকারি বাহিনী পিকেকে সংশ্লিষ্ট ওয়াইপিজি নেতৃত্বাধীন গোষ্ঠীর কাছ থেকে বিস্তীর্ণ এলাকা পুনর্দখল করায় এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিরিয়ার বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাশিয়ার সহায়তার জন্য পুতিনকে ধন্যবাদ জানান সিরীয় প্রেসিডেন্ট। ক্রেমলিনের জন্য সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত হামিমিম বিমান ঘাঁটি ও তার্তুস নৌঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রুশ কর্তৃপক্ষ এই ঘাঁটিগুলোর অবস্থান ধরে রাখতে দামেস্কের সঙ্গে সমঝোতার আশা প্রকাশ করেছে। এরই মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি বিমানবন্দর এলাকা থেকে রুশ বাহিনী সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সামরিক কার্গো বিমানে করে এসব সরঞ্জাম লাতাকিয়ার হোমেমিম বিমান ঘাঁটির দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এসডিএফ এর কৌশলগত গুরুত্ব কমে যাওয়ায় এবং দামেস্ক সরকারের নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় কামিশলি থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় সময় বুধবার আলেপ্পোর পূর্বাঞ্চলে তিশরিন বাঁধ সংলগ্ন এলাকায় বেসামরিক বাড়িতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে কয়েকজন সিরীয় যুবক নিহত হন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব মাইন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী পুঁতে রেখেছিল। এর আগের দিনও একই এলাকায় ঘরে ফেরার চেষ্টা করা আরও কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
ভোরের সময় আরও থাকছে। ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, বিসিআইয়ের মন রাখতে দ্বিচারিতা আইসিসির দাবি আশরাফুলের। অন্য দেশগুলোকেও প্রতিবাদ জানানোর আহ্বান। শক্তিশালী ঝড় ক্রিস্টিনার আঘাতে লন্ডভন্ড পর্তুগালের মধ্যাঞ্চল। ঝড়ে এই পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 8.5 লাখের বেশি মানুষ। ভারী বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়া আরও 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার রাতভর পর্তুগাল জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় শক্তিশালী ঝড় ক্রিস্টিন। বুধবার সকাল হতেই ফুটে ওঠে সে চিত্র। 140 কিলোমিটারের বেশি গতির ঝড়ো হাওয়ায় গাছপালা উপরে বিভিন্ন স্থানে ঘটে দুর্ঘটনা। এ পর্যন্ত 1500-র বেশি দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লেইরা ও কোইম্ব্রা জেলা। গুয়ার্দা, কাস্তেলো ব্রাঙ্কো, পোর্তালেগ্রে ও সান্তারাই সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলেও মারাত্মক ক্ষয়ক্ষতির ছাপ রেখে যায় ঝড়টি। গাছপালা উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 8.5 লাখের বেশি মানুষ। ঝড়ের কারণে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল, খোলেনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার ঝড়টি স্পেনের দিকে অগ্রসর হলেও পর্তুগালে অব্যাহত ছিল বৃষ্টিপাত। সন্ধ্যায় কাজ সেরে ঘরে ফিরতে গিয়ে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। এছাড়া দৈনন্দিন কাজে গিয়েও দুর্ভোগে পড়েন বিভিন্ন পেশাজীবীরা। একের পর এক ঝড়ে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। ঝড় ক্রিস্টিনের প্রভাবে চলমান বৈরী আবহাওয়া আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পর্তুগালের আবহাওয়া বিভাগ। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্কতার সাথে চলাচল করতে বলেছে তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। স্পেনে বসবাসরত 5 লাখ অভিবাসন প্রত্যাশীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী এপ্রিলে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে 30 জুন পর্যন্ত, এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। স্পেন সরকারের ঐতিহাসিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। সাইফুল আমিনের তথ্য চিত্রের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো যখন অভিবাসী ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে, তখন উল্টো পথে হাঁটছে স্পেন। স্থানীয় সময় সোমবার দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ কয়েক লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বামপন্থী দলের সঙ্গে সমঝোতার পর বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী গত বছরের 31 ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করছেন এবং অন্তত 5 মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন বলে জানা গেছে। আগামী এপ্রিল থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে 30 জুন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে নতুন এই নিয়মের ফলে প্রায় 15 থেকে 20 হাজার প্রবাসী বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। বৈধ শ্রম চুক্তি করতে পারবেন পর্যটন, কৃষি ও খুচরা ব্যবসা খাতে কাজ করা প্রবাসীরা। পাবেন সরকারি স্বাস্থ্যসেবা এবং নির্বিঘ্নে দেশে পরিবারের কাছে যাতায়াতের সুবিধা। স্পেন সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রবাসীরা যাদের কার্ড নাই, বাসমানভাবে আছি, আমরা এই কার্ডের আশ্রয় পাবো। আমাদের যে বাইকগুলা তাদের কাগজ নেই, তাদের জন্য আমরা যাতে সবসময় তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা যারা প্রবাসী আছি তারা অনেক দিন ধরেই কাগজ ছাড়া আছি, যেটা এক প্রকার অবৈধ। স্পেন সরকার একটা বৈধতার সুযোগ করে দেওয়ার কারণে আমরা খুবই উচ্ছ্বাসিত। স্পেন সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে বিপুল সংখ্যক শ্রমিক প্রয়োজন। 5 লাখ মানুষকে বৈধ করলে বছরে প্রায় 200 কোটি ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, স্পেন। পর্যটন খাতে নতুন মাইল ফলক স্পর্শ করল জাপান। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালে প্রথমবারের মতো জাপানে ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা 4 কোটি ছাড়িয়েছে। দুর্বল ইয়েন ও কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হওয়ায় এই প্রবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। পর্যটন খাতে নতুন আশার আলো দেখছে সূর্যোদয়ের দেশ জাপান। 2025 সালে দেশটিতে আগত বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে 4 কোটি 27 লাখে, যা জাপানের পর্যটন ইতিহাসে সর্বোচ্চ। সীমান্ত পুরোপুরি খুলে দেয়া, আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো এবং দুর্বল ইয়েনের কারণে জাপান বিদেশিদের কাছে সাশ্রয়ী গন্তব্যে পরিণত হওয়ায় এই রেকর্ড প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
করোনা মহামারীর সময় জাপানের পর্যটন খাত সবচেয়ে বড় ধাক্কা খায়। আন্তর্জাতিক ভ্রমণ প্রায় বন্ধ থাকায় বিদেশি পর্যটকের সংখ্যা তলানিতে নেমে যায়। তবে 2024 সাল থেকে খাতটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। ওই বছর 3,68,00,000-এর বেশি বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেন, যা মহামারীর আগের সব রেকর্ড ভেঙে দিয়ে 2025 সালের নতুন সাফল্য গড়ে। ইতিবাচক অগ্রগতির মধ্যে একটি উদ্বেগজনক দিক সামনে এসেছে। 2025 সালের ডিসেম্বর মাসে চীন থেকে আসা পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% কমেছে। চীন জাপানের অন্যতম বড় পর্যটন বাজার হওয়ায় এই পতনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চীনা পর্যটকের সংখ্যা হ্রাসের কারণগুলো নিয়ে জাপান সরকার বিস্তারিত পর্যালোচনা করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং তাদের আস্থা পুনরুদ্ধারে কূটনৈতিক যোগাযোগ জোরদার সহ বিভিন্ন পর্যটন প্রচারণা ও নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যতে সব দেশ থেকে পর্যটকের আগমন বাড়ানো। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, যার জন্য আইসিসি এমন আচরণ করেছে। এশিয়ার দেশগুলোর মাঝে এমন সম্পর্ক চলতে থাকলে ভবিষ্যতে এশিয়া কাপই হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে প্রতিবাদ করেছে, অন্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের পর আঞ্চলিক ক্রিকেট সম্পর্কের উন্নতি হবে বলে বিশ্বাস তার। সাকিব দেশে ফিরলে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা সম্ভব বলেও মত আশরাফুলের। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের এ সময় ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও প্রথমবার কোচের দায়িত্বে থাকতেন বিশ্বকাপ মঞ্চে। সেই রোমাঞ্চ স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের দাদাগিরির কাছে। বিসিবি ও বাংলাদেশ সরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে টাইগারদের বিশ্বকাপে পাঠাতে। তবে আইসিসির উপর ভারতের অনৈতিক খবরদারির কারণে বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপ, মত আশরাফুলের। ইন্ডিয়াই আসলে চায়নি যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলি, আমার কাছে মনে হচ্ছে। কারণ আইপিএল কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে, তো মোস্তাফিজের যে ইস্যুটা, এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপের পরে দুই ক্রিকেট বোর্ডের সাথে বসে সুন্দর মতন করতে পারতো। তারা এমন এক সময় করেছেন, এটা যে কোনো দেশই আসলে এটা রিয়্যাক্ট এরকমই হবে। এই প্রথম কলকাতা তাকে প্রাপ্য সম্মানটা দিচ্ছিল, তখনই আপনি তাকে বলছেন যে সম্ভব না, সিকিউরিটি দিতে পারবে না। আপনি আবার চাচ্ছেন বাংলাদেশ টিম সেখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। টোটালি আমার কাছে মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ক্রিকেট বোর্ডই আসলে এই গেমটা খেলেছেন। ভারত পাকিস্তান রাজনীতিকে টেনে এনেছে ক্রিকেট মাঠে। অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্রিকেটে কিভাবে অন্যায্য হস্তক্ষেপ করছে ভারত। সমাধান না করলে কঠিন সময় আসবে সামনের দিনে, তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান অ্যাশের। 2008 সাল থেকে আইপিএল হচ্ছে, প্রত্যেক আইপিএল এর সময় 2 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট বন্ধ থাকে, কোনো দেশই ইন্টারন্যাশনাল খেলে না, ইন্টারন্যাশনাল ম্যাচই হয় না। তো অবশ্যই ডোমিনেট করছে, এটা সবাই আমরা জানি। আইসিসি কে ডোমিনেট তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান গভর্নমেন্ট করে, এটা স্বাভাবিক। বাংলাদেশ এবার যেই কাজটা করেছেন, এইভাবে যদি সবাই তার জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করে, ডেফিনেটলি একদিন তো বের হওয়া সম্ভব হবে। সাকিবকে আনুষ্ঠানিক বিদায় জানাতে দেশে ফেরানোর চেষ্টা করছে বিসিবি। আশরাফুলও বিশ্বাস করেন জাতীয় নির্বাচনের পর সাকিব ফিরতে পারেন দেশে। শুধু একটা সিরিজ নয়, আরো কয়েক বছর খেলার সম্ভাবনাও দেখছেন সাবেক এই অধিনায়ক। একটা প্লেয়ার যদি শুধু একটা ফরম্যাট নিয়ে খেলতে চায়, সে ইজিলি 40-42 বছর পর্যন্ত খেলতে পারে। তো সাকিব যদি চায় এবং সাকিবের যে সমস্যাগুলা আছে, এই সমস্যাগুলো যদি সমাধান করতে পারে, আমি শিওর যে 12 ফেব্রুয়ারি ন্যাশনাল ইলেকশনের পরে এই সমস্যাগুলো হয়তোবা সমাধান করতে পারবে ক্রিকেট বোর্ড, এবং সাকিব নিজে এসেই হয়তোবা সমাধান করলে আমি শিওর যে 2027 ওয়ার্ল্ড কাপ যদি সে চায়, ইজিলি খেলতে পারে। কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মিস হলেও আফসোস নেই। বোর্ড আশরাফুলকে ব্যাটিং কোচ রাখতে যাচ্ছেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। অবশ্যই আমি আমার চেষ্টা করেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আলহামদুলিল্লাহ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করলে আইসিসির খরচ হতো $51,000 মার্কিন, আর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় আইসিসির অতিরিক্ত ব্যয় হচ্ছে $3,39,000। এমন দাবি করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট সাংবাদিক অ্যাড্রিয়ান মেরিডিথ। শুধু তাই নয়, মেরিডিথ এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় $27 মিলিয়ন রাজস্ব হারাবে আইসিসি।
আর স্কটল্যান্ড খেলায় আইসিসির রাজস্ব পাবে $3,60,000। বিতর্কিত এক সিদ্ধান্তে বিশ্বব্যাপী সমালোচনার মুখে আইসিসি। নিরাপত্তা শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের যৌক্তিক দাবিকে পাত্তাই দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দিয়ে দ্বিমুখী আচরণ করায় জয়সার নেতৃত্বাধীন আইসিসিকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে খোদ ভারতেই। সময় স্বল্পতার কথা বলে বাংলাদেশের দাবি মানেনি আইসিসি, সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। শুধুমাত্র নিজেদের আধিপত্য ও অহংকার টিকিয়ে রাখতেই যে এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি তা সহজেই অনুমেয়, কারণ স্কটিশদের সুযোগ দিয়ে বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অস্ট্রেলিয়ার ক্রিকেট সাংবাদিক অ্যাড্রিয়ান মেরেডিথ তেমনি কিছু তথ্য প্রকাশ করেছেন। বিশ্বকাপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন করে নতুন সূচি দিলে শুধুমাত্র বিমান টিকিট পরিবর্তনে বাড়তি কিছু অর্থ খরচ হতো আইসিসির, যে সংখ্যাটা $51,000, কিন্তু স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত করায় আইসিসির খরচ হবে প্রায় 7 গুণ বেশি, যার হিসেবও দিয়েছেন মেরেডিথ। স্কটল্যান্ড থেকে ভারত যাওয়ার বিমান টিকিট ভিসা বাবদ খরচ হবে মোটা অঙ্কের অর্থ। শেষ মুহূর্তে অংশগ্রহণ নিশ্চিত করায় বেশি অর্থ দিয়ে টিকিট করতে হবে স্কটল্যান্ডের ক্রিকেটারদের, যে খরচের পুরোটাই বহন করবে আইসিসি। সব মিলিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয় আইসিসির খরচ হবে $3,39,000। বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করলে $2,82,000 কম খরচ হতো আইসিসির। শুধু বাড়তি খরচ নয়, বাংলাদেশ অংশ না নেওয়ায় বড় ধরনের রাজস্ব হারাবে আইসিসি। মেরিডিথের হিসেব বলছে মোস্তাফিজ লিটনরা বিশ্বকাপে অংশ নিলে $27 মিলিয়ন রাজস্ব আয়ের সুযোগ ছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার, যার বড় একটা অংশ আসত কমার্শিয়াল ও ম্যাচ ডেতে স্টেডিয়ামের টিকিট বিক্রি থেকে, যেখানে স্কটল্যান্ড অংশ নেওয়ায় সর্বোচ্চ $3,60,000 রাজস্ব পাবে আইসিসি। পার্থক্যটা একেবারে স্পষ্ট। সবশেষে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসির সমালোচনাও করেন মেরেডিথ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের দুবাই শাখা অফিস। বিসিসিআই যেভাবে চায় আইসিসি সেভাবেই পরিচালিত হয়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়া নিয়ে এভাবেই বিসিসিআই এবং আইসিসিকে এক হাত নিলেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উকরা। এক পডকাস্টে তিনি দাবি করেন বিসিসিআই এর ইগোর কারণেই বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করেনি আইসিসি। ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সত্যি কি তাই? 3 মোড়ল নীতি সামনে আসার পর থেকেই বিষয়টা নিয়ে নানাভাবে ব্যঙ্গ করা হয় ক্রিকেট দুনিয়ায়। আর এবার টি-20 বিশ্বকাপ থেকে যেভাবে বাংলাদেশকে বাদ দেয়া হলো, তাতে প্রশ্নটা তো আরও একবার করাই যায়। ক্রিকেটটা আসলে চালায় কে, আইসিসি নাকি নেপথ্যের আসল কারিগর ভারতীয় ক্রিকেট বোর্ড? টি-20 বিশ্বকাপের সাম্প্রতিক অব্যবস্থাপনা নিয়ে যখন চারদিকে সমালোচনা, তখন এই সংকটের জন্য সরাসরি বিসিসিআই এর ইগোকে দায়ী করলেন ভারতের প্রবীণ ক্রীড়া সাংবাদিক শারদা উকরা। তার মতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখন কেবলই নামমাত্র একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দ্য ওয়ারের আয়োজনে এক পডকাস্টে আইসিসি এবং বিসিসিআইকে রীতিমতো বাক্যবাণে বিদ্ধ করেন শারদা। তার মতে ক্রিকেট বিশ্বে এখন যে টানাপোড়েন, তার পুরো দায় বিসিসিআই কর্তাদের, যারা পেছন থেকে আইসিসিকে প্রভাবিত করে চলেছেন নিত্যদিন। বিসিসিআই এর দাপটে মনোভাবের কারণেই আজ টি-20 বিশ্বকাপ সংকটের মুখে। আইসিসি এতটাই ক্ষতিগ্রস্ত যে তারা এখন স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। বিসিসিআই তাদের ইগো দেখিয়েছে বাংলাদেশকে, আর সেজন্যই আইসিসি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে রাজি হয়নি। পডকাস্টে আলোচনা হয় ক্রিকেটের অতি বাণিজ্যিকীকরণ এবং রাজনৈতিক হাতিয়ারে পরিণত হওয়া নিয়েও। ক্রিকেট এখন কেবল মাঠের খেলা নয়, বরং মাঠের বাইরের রাজনীতি আর অর্থনীতির প্যাচে জর্জরিত। শারদা মনে করেন বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে গিয়ে খেলার গুণগত মানকে বিসর্জন দেয়া হচ্ছে। বিশ্বকাপ ভেন্যু নির্বাচন থেকে শুরু করে সম্প্রচার সত্ত্ব সবখানেই বিসিসিআই এর পরোক্ষ প্রভাব স্পষ্ট। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে ক্রিকেট প্রসারের নামে যে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে খোদ আইসিসির জন্যই। প্রতিষ্ঠানটির ভাবমূর্তি এখন খাদের কিনারায় বলেও দাবি শারদার। মাঝে মাঝে মনে হয় আইসিসি কি সত্যিই কোনো স্বাধীন প্রতিষ্ঠান, নাকি বিসিসিআই এর দুবাই শাখা অফিস? এখান থেকে যেভাবে যা বলা হয় তাই করা হয় দুবাই থেকে। আইসিসির চেয়ারম্যান এবং নির্বাহী যদি ভারতীয় না হতো, তাহলে কি এমনটা হতো? সবার এগুলো চিন্তা করা উচিত। খেলাটাকে খেলার মাঠ থেকে সরিয়ে ফেলা হয়েছে। শারদা উকরার এই বিশ্লেষণ ক্রিকেট বিশ্বের নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও বিসিসিআই বা আইসিসির কারোই টনক নড়বে না এতে, বরং কেবলই ভারতের বি টিম হিসেবে কাজ করে যাবে আইসিসি।
নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের অংশ নেওয়ার পক্ষে দেশটির সাবেক ক্রিকেটার, কোচ ও নির্বাচকরা। তাদের দাবি, পিসিবিকে অবশ্যই বিশ্বকাপে দল পাঠাতে হবে। পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করে নিজের পায়ে কুড়াল মারা ঠিক হবে না বলেও মনে করেন তারা। বাংলাদেশকে সমর্থন দেয়ায় প্রশংসা করলেও আইসিসি ও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ না করার পরামর্শ দিয়েছেন সাবেকরা। বিশ্বকাপ বর্জন করে শ্রীলঙ্কা সহ অন্য দেশগুলোকেও আর্থিক ক্ষতির মুখে ঠেলে না দেওয়ার অনুরোধ তাদের। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। আইসিসির কাছে বিসিবির বিকল্প ভেন্যুর দাবি ধোপে টেকেনি, কারণ ভারতের নিরাপত্তার কোনো ঝুঁকি খুঁজে পায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের দরজা খুলেছে স্কটল্যান্ডের। আইসিসির সভায় পাকিস্তান ছাড়া কারো সমর্থন পায়নি বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছে পাকিস্তান। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। তবে বাংলাদেশের পক্ষ নিয়ে নিজেদের পায়ে কুড়াল মারার পক্ষে নন দেশটির সাবেকরা। বিশ্বকাপে দল না পাঠানোর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না তারা। আমি বুঝতে পেরেছি বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু আইসিসি ও বোর্ড সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দল না পাঠিয়ে কি উদ্দেশ্য অর্জন হবে? পিসিবির উচিত বিশ্বকাপে দল পাঠানো। আমাদের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ না, আমাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়। দল না পাঠালে তো বড় ক্ষতি হবে লঙ্কান বোর্ডের, সম্পর্ক আরও খারাপ হবে ভারতের সঙ্গেও। বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় ভালো হয়েছে, পিসিবির অবস্থান প্রশংসনীয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, পাকিস্তান ছাড়া আর কোনো ক্রিকেট বোর্ড বাংলাদেশের ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়ে সমর্থন দেয়নি। নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান আমি বুঝতে পারছি, কিন্তু এটাও একটা বিষয় যে আইসিসির সভায় কেউ তাদের সমর্থন দেয়নি। বিশ্বকাপে দল না পাঠালে পাকিস্তানের ক্রিকেটের জন্য ভবিষ্যতে বড় ক্ষতি হবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটাররা। আমাদের ভারতের সঙ্গে সমস্যা, কিন্তু আমরা সব ম্যাচ খেলবো শ্রীলঙ্কায়। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ কোনো চ্যালেঞ্জ করবে না। তাহলে পিসিবি কোন যুক্তিতে বিশ্বকাপে দল পাঠাবে না? এটা আমাদের ক্রিকেটের জন্য বড় ক্ষতির কারণ হবে। আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানকে টি-20 বিশ্বকাপে দেখতে চাই। আমাদের মেধাবী ও যোগ্য ক্রিকেটার রয়েছে, বড় মঞ্চে তারা ভালো পারফর্ম করছে, সেটা বিশ্বকাপে আমাদের সমর্থকরা দেখতে চায়। নিজেদের ক্রিকেটের স্বার্থ বিবেচনা করে হলেও বিশ্বকাপে যাওয়া উচিত বলে মত দিয়েছেন মোহাম্মদ হাফিজ সহ বেশিরভাগ সাবেক ক্রিকেটার। পারভিন আক্তার, সময় সংবাদ। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। সুপার 6-এ থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে হ্যাট্রিক জয় পেল জ্যোতি বাহিনী। শুরুতে ব্যাট করে 165 রান করে টাইগ্রেস, জবাবে 126 রানে থামে থাইল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক মারেন দিলারা, এরপর শারমিনও টিকতে পারেননি বেশিক্ষণ। দলের বিপদে ত্রাতা হয়ে আসেন সোভানা মোস্তারি এবং সোয়াইরিয়া ফেরদৌস। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েন 110 রান। 59 রান করেন সোভানা আর সোয়াইরিয়ার সংগ্রহ 56। শেষ পর্যন্ত 165 রানের পুঁজি পায় বাংলাদেশ নারী দল। জবাব দিতে নেমে একই অবস্থা থাই নারীদের। প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় থাইল্যান্ড। 67 রান আসে নাথাকান এবং নান্নাপাতের জুটি থেকে। পরে অধিনায়ক নারুমেল করেন 30 রান। তবে মারুফা ঋতুমণিদের বোলিং তোপে টিকতে পারেননি কেউ। 126 রানে থামতে হয় থাইল্যান্ডকে। এ জয়ে বাছাই পর্বে টানা 5 ম্যাচেই জিতল বাংলাদেশের নারীরা। মার্চে এএফসি এশিয়ান কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে প্রথমবারের মতো 29 সদস্যের দলে ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। তবে অভিজ্ঞ সাবিনা সহ সিনিয়র 4 ফুটবলারকে ছাড়াই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরে চূড়ান্ত 23 সদস্যের দল ঘোষণা করবেন পিটার বাটলার। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের পর এবার নারী ফুটবল দলেও পরিবর্তনের আভাস। হামজা শমীদের মতো নারী ফুটবলেও জনপ্রিয়তা বাড়াতে এবার প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। লাল সবুজ জার্সিতে প্রথমবারের মতো নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। কয়েকদিনের ট্রায়ালে ফর্ম আর ফিটনেস দিয়ে নিজেকে প্রমাণ করতে পারলে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নারী ফুটবল দলের সঙ্গে দেখা যেতে পারে এই প্রবাসী ফুটবলারকে। আসন্ন এএফসি এশিয়ান কাপ সামনে রেখে তাকে নিয়েই 29 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে।
এশিয়া অঞ্চলে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন নারী ফুটবলাররা। সাফ ফুটবলের পর প্রথমবারের মতো ফুটসালও শিরোপা জিতেছে সাবিনা খাতুনরা। নতুন করে প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত করলেও সিনিয়রদের উপেক্ষিত রেখেছে টিম ম্যানেজমেন্ট। কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে ফুটবলের বাইরে ছিল বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার। বিদ্রোহীদের একাংশ ফুটসালে এবং নারী ফুটবল লিগে পারফর্ম করলেও কোচের নজরে আসতে পারেননি কেউই। সাবজয়ী সাবিনা, মাসুরা, সুমাইয়া, সঞ্জিদা ও নীলা কারো জায়গা হয়নি নারী এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে। তাদের ছাড়াই তরুণ ফুটবলারদের প্রাধান্য দিয়েছে কোচ পিটার বাটলার। কোচের আস্থায় এখন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা ও তহুরা খাতুনরা। তাদের নিয়েই এশিয়ান কাপে ভরসা রাখছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরে এই তালিকা থেকে চূড়ান্ত 23 সদস্যের দল ঘোষণা করবেন পিটার বাটলার। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নামার আগে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। নিজেদের সেরা প্রস্তুতির জন্য থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচও খেলবে আফিদারা। এরপর 22 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের, যেখানে ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচ খেলার কথা ঋতুপর্ণাদের। এশিয়ান কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগে যাত্রা শুরু করবে আফিদা খন্দকাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার ক্যাম্প শুরু হলেও দলের সঙ্গে নেই হেড কোচ পিটার বাটলার। বরং অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপকে বেশি গুরুত্ব দিচ্ছেন ব্রিটিশ কোচ। জাতীয় নারী দলের ক্যাম্পের প্রথম দিনই বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল নিয়ে নেপাল গেছেন তিনি। এদিকে নারী দলের ক্যাম্প শুরু হলেও প্রচার বিমুখ বাফুফে। নারী ফুটবলারদের গণমাধ্যম থেকে আড়াল করার চেষ্টা ফেডারেশনের। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল গেল বাংলাদেশ নারী ফুটবল দল। একই দিনে শুরু হলো জাতীয় নারী দলের মিশন অস্ট্রেলিয়ার ক্যাম্প। আগামী 1 থেকে 21 মার্চ এএফসি এশিয়ান কাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছে আফিদা, ঋতুপর্ণারা। শুরু থেকে এই মহাদেশীয় আসরকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে নিজেদের কথা আর কাজে মিল রাখতে পারছে না বাফু। নিয়ে শুরু হওয়া ক্যাম্পের প্রথম দিনেই নেই নারী দলের সাফল্যের কারিগর হিসেবে যাকে ধরা হয় সেই পিটার বাটলারই। বরং এই ব্রিটিশ কোচ দায়িত্ব সামলাবেন অনূর্ধ্ব 19 সাফ খেলতে যাওয়া নারী দলের। পিটারের অনুপস্থিতিতে নারী দলকে অনুশীলন করাবেন ফিটনেস ট্রেনার লর্ড ম্যাক্রন। শুরু থেকে নারী দলের ক্যাম্পে বাটলারের না থাকায় নতুন করে জন্ম দিয়েছে বেশ কিছু প্রশ্নের। তাহলে কি বাফুফের কাছে এশিয়ান কাপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়ে গেছে 4 জাতি সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ? এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ফেডারেশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তা। তবে বাফুফের বিভিন্ন সূত্রের খবর, বাটলারের ইচ্ছাতেই তাকে দেওয়া হয়েছে অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব। অথচ দেশের নারী ফুটবলের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে 6ষ্ঠ স্থান অর্জন করলে 2026 ফিফা নারী বিশ্বকাপের টিকিট মিলবে ঋতুপর্ণাদের। এছাড়া 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলার সুযোগ থাকছে নারী দলের সামনে। এদিকে এক প্রকার চুপিসারে অনূর্ধ্ব 19 দল নিয়ে নেপাল গেছেন পিটার বাটলার। কোনো টুর্নামেন্ট খেলতে গেলে এর আগে সংবাদ সম্মেলন করা বাফুফের পুরনো রীতি। তবে এবার কোনো এক অজানা কারণে সাফে খেলতে যাওয়ার আগে কোনো সংবাদ সম্মেলন করেনি বাফুফে। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে ফুটবলারদের কথা বলার ক্ষেত্রেও আপত্তি জানান পিটার বাটলার। একই অবস্থা জাতীয় নারী দলের প্রথম দিনের ক্যাম্পেরও। ফেডারেশন মিশন অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ ক্যাম্প চালু করলেও তাতে নেই কোনো হাক ডাক। ঋতুপর্ণা, আফিদা, মনিকাদের নিয়ে বাফুফের প্রচার বিমুখ আচরণ নাকি নারী ফুটবল ও ফুটবলারদের গণমাধ্যম থেকে আড়াল করার চেষ্টা করছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার অজুহাতে জাতীয় ক্রিকেট দল ভারতে না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারতে যাওয়ার সরকারি ছাত্রপত্র দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুটিং ইনডোর গেম হওয়ায় নিরাপত্তার সংখ্যা কম, এই বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সপ্তাহ না ঘুরতেই ভারতে স্পোর্টস টিম পাঠানো ইস্যুতে ভিন্ন অবস্থান নিল সরকার। নিরাপত্তার ইস্যু থাকায় টি-20 বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে ক্রিকেট দল না পাঠাতে একেবারে অনড় অবস্থানে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবার শুটিং দলকে ভারতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অনুমোদন দিয়েছে।
ভারতে ক্রিকেট দল পাঠানোর অনিশ্চয়তার মাঝেই এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তৎপর ছিল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। এজন্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা সহ আনুষঙ্গিক সব কার্যক্রমে গুছিয়ে রেখেছিল ফেডারেশন। এমনকি এই ইস্যু নিয়ে ক্রীড়া উপদেষ্টা সচিব ও ফেডারেশনের বড় কর্তারা একটি বৈঠকও করেন। এর আগে গেল 19 জানুয়ারি সরকারি আদেশ চেয়ে মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। তার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে 2 সদস্যের শুটিং দলের জিও পাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগামী 2 থেকে 14 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেবেন রবিউল ইসলাম, আর তার কোচ হিসেবে যাবেন শারমিন আক্তার। ইভেন্টটি গুরুত্বপূর্ণ হওয়ায় শুরু থেকেই ভারতের দল পাঠাতে আগ্রহী ছিল শুটিং ফেডারেশন। এজন্য অ্যাথলিটদের নিরাপত্তার যাবতীয় খোঁজ খবর নিজেদের তরফ থেকেই নেন সংশ্লিষ্টরা। জানিয়ে আয়োজকদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর মন্ত্রণালয়ে ফেডারেশনের পক্ষ থেকে জিও চেয়ে আবেদন করা হয়। সম্প্রতি মোস্তাফিজের আইপিএল খেলা ইস্যু নিয়ে সম্পর্ক খারাপ হয় 2 দেশের। পরবর্তীতে এর প্রভাব গিয়ে পড়ে জাতীয় ক্রিকেট দলের উপর। তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় সরকার। তবে শুটিং ইনডোর গেমস হওয়ায় এই শঙ্কা নেই বলে ভারতের দল পাঠানোর বিষয়ে ইতিবাচক অবস্থানে যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এস এম ইকবাল, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। 48 দলের টুর্নামেন্ট শুরুর আগে চলছে নানান আলোচনা চলছে প্রেডিকশন মার্কেটেও। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রেডিকশন মার্কেটের তথ্য অনুযায়ী 2026 বিশ্বকাপ জয়ে সবচেয়ে এগিয়ে স্পেন, আছে ইংল্যান্ড, ফ্রান্সও। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার এই ট্রফি জয়ের সম্ভাবনা সমানে সমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কমাস পরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে 2026 বিশ্বকাপ উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল প্রেমীদের মাঝে। দলের সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি আরও বেশি কঠিন হবে ভবিষ্যৎবাণী করা। কে জিতবে এবারের বিশ্বকাপ তা নিয়েই চলছে নানান আলোচনা। তেমনই এক আলোচনার জন্ম দিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ প্রেডিকশন মার্কেট, যেখানে বিশ্বের সেরা গণকদের ওপর ভর করে বিশ্বকাপ জয়ী দলের তালিকা করা হয়েছে। যে তালিকায় সবচেয়ে এগিয়ে স্পেন, তাদের 2026 ফিফা বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সর্বোচ্চ 16%। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 15 আর তৃতীয় স্থানে ফ্রান্সের সম্ভাবনা 13%। মজার বিষয় হচ্ছে 2 রাইভাল ব্রাজিল ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সমানে সমান। এই তালিকা মূলত দলের পারফরমেন্স কিংবা বর্তমান ফর্মের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। প্রেডিকশন মার্কেটে স্পেনের ওপরেই সবচেয়ে বেশি অর্থ লগ্নি করছে ব্যবহারকারীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে লা রোহা। ইংল্যান্ড 4 নম্বরে থাকলেও তাদের ওপর অর্থলগ্নির পরিমাণ দলটাকে রেখেছে তালিকার 2 নম্বরে। যদিও ভালো দল নিয়েও বিশ্বকাপে 3 লায়ন্সের শিরোপা জিততে না পারার অপবাদ মেটাতে জন্ম দিতে হবে মিরাকল। তালিকার 3 নম্বরে থাকা ফ্রান্সও জায়গা করে নিয়েছে পারফরমেন্সে ভর করে। 4 আর 5-এ 2 রাইভাল ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপটা নিজেদের ট্রফি খরা ঘোচানোর মঞ্চ। তবে যে কোনো দলের ইনজুরি, পারফরমেন্সে ঘাটতি কিংবা কোচ বদলের ওপরে এই তালিকায় আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপেরও মাস 5 বাকি থাকায় এখন থেকেই বলার কিছু নেই। সেই সাথে দলগুলো ঘোষণা করেনি নিজেদের স্কোয়াডও। সব মিলিয়ে এই তালিকাটা স্রেফই একটা অনুমানের ওপর ভর করে তৈরি করা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রার্থীদের বাগযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির। ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশা জামায়াতের। আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের নেতৃত্বে কৃষি বিপ্লবের আশা নেতাদের। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। জয়ী দলের সঙ্গে কাজ করার ঘোষণা। পর্যবেক্ষক পাঠাচ্ছে না ওয়াশিংটন। সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত।
এবং ভোট এলেই রাজনৈতিক দলগুলো তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি, ক্ষমতার হাত বদলে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকের। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ অর্জিতা। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।